নিকলি হাওরের পাশে শল্লুকা নামে একটা গ্রাম আছে। আমি জানি না নিকলি হাওর থেকে ঠিক কত দূরে, আমি আসলে ওইভাবে ডিটেলস আমি নেইনি, বা আমরা আসলে লোকেশনটা ওইভাবে বলতে চাই না, বললে সেই জায়গাতে আবার আরও কিছু সমস্যা ক্রিয়েট হয়। এই কারণে আমি আসলে ওইভাবে বলতে চাই না। তো শল্লুকা গ্রামের একটা ওখানে নাকি একটা হিজল গাছ আছে, যেখানে গেলে মানে অনেক কিছু দেখা যায়, অনেক প্রেতাত্মা ঘোরাফেরা করে, অনেক ভয়ঙ্কর কিছু একটা ভেসে ওঠে ওখানে। অনেক সময় রাতে অনেকে যখন যাচ্ছে দেখছে যে কেউ কেউ মারামারি করছে, যখন সামনে যাচ্ছে একদম সামনে মারামারি ঠেকানোর জন্য, তখন গিয়ে দেখে আসলে কেউ নাই। তো এরকম অবাস্তব কিছু ঘটনা ওই হিজল গাছতলাতে ঘটে। এবং শেওড়া গাছ নামে কি একটা গাছ আছে, সেটা হিজল গাছের পাশে শেওড়া নামে একটা গাছ আছে, খুব মিডিয়াম সাইজের একটা গাছ। তো এই ঘটনা যখন লোকমুখে বাদল ভাইরা শুনছিল, তখন বাদল ভাইদের টিমের একটা পরিকল্পনা হলো যে আমরা নিকলি হাওর ঘুরবো, তারপরে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গাতে ঘুরবো, এবং রাতে আমরা ওই জায়গাতে হাইকিংয়ে যাব, ওইখানে ঘুরতে যাব আমরা, যে আসলে এখানে জিন ভূত বা প্রেতাত্মা বলে কিছু আছে কিনা। তো এইটা আসলে খুব ইন্টারেস্টিং। যখন 14-15 জন মেল ফিমেল বন্ধুরা মিলে একটা জায়গায় যাওয়া হয়, তখন কিন্তু আসলে ভয় বলে কিছু থাকে না। আপনি যখন একা কোনো অন্ধকার রাস্তায় হাঁটবেন, তখন একটা ফিলিংস একরকম থাকবে, আর 10-12-15 জন মিলে যখন যাচ্ছেন কোথাও, সেটার একটা ফিল, মানে সাহসের একটা বিষয় থাকে, যে না এখানে কোনো ভয় থাকলেও আমাদের ভয় লাগছে না, এরকম একটা ব্যাপার থাকে। তো আশা করি আমি একটা না হয়তো বলে যাচ্ছি, যারা দর্শক এখন দেখছেন, আপনারা চাইলে এই গল্প শুনতে শুনতে বা ঘটনা শুনতে শুনতে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়া হবে। তো যেটা বলছিলাম, বাদল ভাইদের মূল টার্গেট ছিল যে ওই হিজল গাছ তলাতে এবং শেওড়া গাছের নিচে আমরা যাব সবাই একসাথে, আসলে ঘটনাটা কি ঘটে সেটা দেখার জন্য। তো এখানে বলে নিই, হাবিবের কথা বলছিলাম এবং তৌফিকের কথা বলছিলাম, সেই সাথে রমজানের কথা বলছিলাম। আসলে রমজানের গ্রামের বাড়ি নিকলি হাওরের পাশেই, শল্লুকা নামে যে গ্রাম, সেখানেই। তো এইখানে যেহেতু রমজানদের বাড়ি ওখানে, রমজান সব কিছু চিনে জানে, লাইক ট্যুরিস্ট গাইড যেরকম থাকে, একজন গাইড করছে, বাদল ভাইদের ফুল টিমকে ঘুরে দেখাচ্ছে। তো রমজান ভালো করে জানে যে এই জায়গাটা মানে ভিডিওতে দেখতে যত সুন্দর লাগে, গহীন রাতে কিন্তু সেটার অবস্থা অনেক খারাপ হয়। সেটা চান্নি পশর রাত যখন হয়, তখন আবার ভালো লাগে, চারিদিকে চাঁদের আলো, হয়তো নৌকা চলছে, দু একটা মাছ ধরছে, কেউ ঘুরে ফিরছে। বাট অমাবস্যার অন্ধকারেই আসলে প্ল্যানটা করে যাওয়া হয়েছিল। তো রমজান আবার বুদ্ধি করে যেটা করেছিল, যে ফিমেল গাইস যারা ছিল, মিনিমাম 5-6 জনের মতো ফিমেল ছিল, তো তাদেরকে রমজানের দাদু বাড়িতে থাকতে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তোমরা ভূতের গল্প স্বল্প করো, এনজয় করো, আর তোমরা আমাদের সাথে যেতে পারবে না, কারণ মেয়েদের নিয়ে এত রাতে কোথাও গেলে একটা সিনক্রেট বা কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জায়গা থেকে মেয়েদেরকে আসলে নেওয়া হয়নি। মেয়েরা যেতে চাচ্ছিল খুব, কিন্তু কোনোভাবেই তাদেরকে নেওয়া হলো না। তাদেরকে বলা হয়েছে যে আসলে জায়গাগুলো ভয়ঙ্কর, ওখানে কোনো কিছু ঘটে গেলে আমরা আসলে ফিরে আসতে পারবো না, এরকম ব্যাপার হতে পারে। এরকম কিছু হলে আসলে দুর্ঘটনা কখন কার লাইফে ঘটে যায় সেটা আসলে বলা মুশকিল। আশা করি দর্শক আপনারা যারা কিশোরগঞ্জ বা নিকলি হাওর বা শল্লুকা নামে গ্রামের আশেপাশে যদি কেউ থাকেন, যারা শুনছেন বা দেখছেন, আমাকে মিলিয়ে নিতে পারেন। বা গ্রামের নাম শল্লুকাই বলেছে আমাকে, হয়তো আগে পিছে আর কিছু থাকলে থাকতে পারে। তো বাদল ভাইদের ফুল টিম শুধু ফিমেলদেরকে রেখে তারা শেষ পর্যন্ত নিকলি হাওরের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে একেবারে সেই হিজল গাছ তলায়, যেখানে শেওড়া গাছ আছে, হিজল গাছ আছে, সেখানে সাহস করে ধীরে ধীরে গেল। এবং তারা গান গাচ্ছিল, কেউ কেউ দুষ্টামি করছিল। মানে ভয় পেলে কিন্তু অনেক সময় অন্ধকার রাতে ছেলেরা গান গায়, এটা আপনারা জানেন হয়তো। এটা আপনাদের লাইফে অনেকেই করে থাকেন বা করেছেন, আমার বিশ্বাস। মানে আমিও বিভিন্ন ভয়ঙ্কর জায়গাতে গেলে তখন মোবাইলে রিংটোন বাজিয়েছি, কখনো দেখছি যে একা ভয় লাগছে, হয়তো মোবাইলে রিংটোন বাজাচ্ছি, কোনো গান বাজাচ্ছি বা কোনো গান গাইছি বা সূরা পড়ছি, দোয়া কালামে পড়ছি, এরকম হতে পারে। তো বাদল ভাইদের টিমের মধ্যে একটু ভয় ঢুকে গেছে, কিন্তু তারা মানে সবাই সবাইকে বোঝাচ্ছিল যে না, আমরা ভয় পাই নাই, আমরা অনেক সাহসী, এবং মজা করার চেষ্টা করছিল, কিন্তু ভেতরে ভেতরে সবার একটা ভয় কাজ করছিল। তো তারা আসলে গান গাইতে গাইতে দুষ্টুমি করতে করতে বলছিল যে হিজল গাছের কাছাকাছি আসছি, কই কিছু তো নাই। এটা বলতে বলতে আসলে তারা একটা মানে তাপ অনুভব করে, মানে আগুনের পাশে দাঁড়ালে যেরকম একটা তাপ অনুভূত হয়, ঠিক সেরকম, মানে উষ্ণ তাপ আর কি।
তো রমজান বুঝতে পারছিল কিছু একটা হলেও হতে পারে, যেহেতু রমজানের বাড়ি ওই এলাকায়। ওই রাত তখন 1:30-এর বেশি বাজে, এটা সময়টা আমাকে বলা হয়েছে। আসলে এত গভীর রাতে এরকম জায়গায় যাওয়াটা আসলে দুঃসাহসের ব্যাপার, যেহেতু একটা গ্রুপ সবাই মিলে গিয়েছে, সেখানে একটু হলেও তো সাহস কাজ করে। তো রমজান একটু চুপচাপ ছিল, একটু আশেপাশে দেখছিল যে আসলে কোনো কিছু ঘটে কিনা। তো হাবিব ভাই এই মুহূর্তে বুঝতে পারলো যে আমাদের মানে হাঁটুর নিচে আশেপাশে কিছু একটা ঘোরাফেরা করছে। তখন হাবিব ভাই যখন তাকালো, তাকিয়ে দেখে বড় একটা বিড়াল এবং অনেকগুলো বিড়ালের বাচ্চা, এবং বিড়ালের বাচ্চার সংখ্যা ওনারা গুণে শেষ করতে পারেনি। বলছিল যে আসলে অন্ধকার তো, কিন্তু বিড়াল সাদা, যার কারণে কিছুটা বোঝা যাচ্ছিল মিনিমাম হয়তো 30-35টা বিড়ালের বাচ্চা এখানে ঘোরাফেরা করছে। আপনারা জানেন যে বিড়ালের বাচ্চা কিন্তু একসাথে 3-4টা হতে পারে, বাট 20-25-30টা বিড়ালের বাচ্চা কখনো হবে না। তো যখন তারা দেখলো যে বড় একটা বিড়ালের আশেপাশে 30-এর অধিক বা 25-এর অধিক বিড়ালের বাচ্চা ঘোরাফেরা করছে, তখন তারা এক জায়গায় তখন জড়সড় হয়ে দাঁড়ায় এবং তারা দেখছিল, গোনার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে গুনতে পারছিল না। তখন বাদল ভাই বলছিল যে আমরা মনে হয় আসলে ভয়ঙ্কর কোনো গোলকধাঁধার মধ্যেই আসলে পড়ে গিয়েছি, এবং ওনারা দোষারোপ করছিল। আসলে বলেছিলাম যে এখানে যাবার কোনো দরকার নাই, এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নাই, কি দরকার এক্সপেরিমেন্ট করা, আমরা তো শুনেছি এই জায়গাটা খারাপ। ওনাদের মধ্যে একটু বাকবিতানটা হচ্ছিল আর কি। বাকবিতানটার হতে হতে তারা খেয়াল করলো একটা বিড়ালও আর নাই, একদম কোনো আগুনের তাপ নাই, কোনো বিড়াল নাই, বিড়ালের বাচ্চা নাই, কিচ্ছু নাই। তখন তারা আরও বেশি ভয় পেয়ে যায়। হুট করে চোখের পলকে এতগুলো বিড়াল কোথায় গেল, বিড়ালের বাচ্চাগুলো কোথায় গেল, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তখন বাদল ভাই বলছিল আপনারা একটু দোয়া পড়েন, সবাই দোয়া পড়েন। তো দোয়া পড়তে পড়তে হিজল গাছের থেকে পাশে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে শেওড়া গাছ আছে। শেওড়া গাছ আসলে আমি কখনো দেখি নাই। আমি ছোটোবেলা থেকেই আসলে ক্যান্টনমেন্টে বড় হয়েছি, আর্মিতে বড় হয়েছি, মানুষ হয়েছি, যার কারণে ওইভাবে গ্রামের শেওড়া গাছ বা ওই ধরনের গাছের সাথে আমি পরিচিত না। আমি আপনাদের বলছি, যারা চিনেন তারা হয়তো ফিল করতে পারবেন। তো শেওড়া গাছটা হচ্ছে ঠিক পুকুরের ওই পার, পুকুরের এপাশে হিজল গাছ, পুকুরের ওই পারে শেওড়া গাছ। শেওড়া গাছ নাকি অনেকটা সেটার অবয়ব ছিল লিচু গাছের মতো। লিচু গাছ কিন্তু যেগুলো চায়না লিচু গাছ, সেগুলো কিন্তু খুব বেশি বড় হয় না। কলম কাটা আম গাছ যেরকম বড় হয়, মিডিয়াম সাইজের আর কি, মানে আমার মতো মানুষ 2টা জোড়া দিলে যেরকম লম্বা হতে পারে সেই রকম হাইটের একটা শেওড়া গাছ ছিল। তো শেওড়া গাছের ওখানে যাবার সময় বাদল ভাইদের মধ্যে আসলে 2টা গ্রুপ হয়ে যায়। তো কেউ যেতে চাচ্ছিল, কেউ যেতে চাচ্ছিল না। তো শেষ পর্যন্ত রমজান, হাবিব, বাদল ভাই 3জন মিলে বাকিদেরকে এখানে রেখে যে তোমরা এখানে বসো, এখানে যেহেতু আর আপাতত আর কোনো ঝামেলা নাই, তোমরা এখানে বসো, আমরা একটু পুকুরের ওপার থেকে হিজল গাছটা আসলে দেখে, শেওড়া গাছের ওখান থেকে একটু ঘুরে আসি। তো বাদল ভাইয়ের আবার খুবই সাহস। বাদল ভাই বিভিন্ন সময় আমি দেখেছি যে রাত বিরাতে শাহবাগ, পরিবাগ এগুলো ঘোরাফেরা করছে ঢাকায়, এবং এমন হয়েছে অনেক গভীর রাতে বাদল ভাই আমাকে ফোন দিয়েছে যে 21 টেলিভিশনের গলিতে আসেন, এখানে গরম ভাত আর গরুর মাংস পাওয়া যায়, এরকম হচ্ছে আর কি। মানে উনি একটু নিশাচর টাইপের। বাদল ভাইয়ের অনেক সাহস। আশা করি বাদল ভাই আমাকে দেখছেন, শুনছেন, ভালো লাগবে, আপনার গল্পই করা হচ্ছে, সেই সাথে আমাদের শত শত লাখো লাখো দর্শক এটা দেখছে আর কি, দেখবেন আর কি। তো যখন বাদল ভাই, হাবিব ভাই এবং রমজান পুকুরের পাড় দিয়ে হেঁটে হেঁটে সেই শেওড়া গাছের ওখানে গেল, ঠিক ওই সময়টা ওখানে হঠাৎ একটা আলোর মতো দেখতে পাচ্ছিল, এবং এই পুকুরের এই পারে তো আসলে বাকি মেম্বাররা যারা ছিল তাদেরকে আর অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি ত্রিভুজের মতো দেখি, মানে বাদল ভাইরা যে শেওড়া গাছের যেই জায়গায় অবস্থান করছে, শেওড়া গাছ দেখছে, এইটাই শেওড়া গাছ, একটা মিডিয়াম সাইজের গাছ, কিন্তু একটু আলো, গাছের একটু ছাল বাকল দেখা যাচ্ছিল, পাতাও বোঝা যাচ্ছিল, কিন্তু ত্রিভুজ আকারে এক কর্নারে একটা বয়স্ক একজন লোক অনেকটা ধুতি পরার মতো, যারা হিন্দু ধর্মের আছেন তারা ধুতি সম্পর্কে জানেন, মুসলমানরা যেরকম লুঙ্গি পরে, হিন্দুরা একটু ওই টাইপের লুঙ্গির মতো ধুতি পরা একটা লোক একটু এইভাবে ধরে
একটু হেলে গোল একটা সাদা গেঞ্জি পরা উনি ডাকছিলেন, এই বাবা তোমরা এদিকে আসো, এই তোমরা এদিকে আসো, ওখানে কি করে, এখানে আসো। আমার আসলে খুব ভয় পাচ্ছে এখন, মানে আমার পশম দাঁড়ায় যাচ্ছে ভয়। তো যখনই বয়স্ক লোকটা বাদল ভাইদেরকে ডাকছিলেন তোমরা কি করো, এইদিকে আসো, বাদল ভাইরা একেবারে ভয়ে এখন মানে ওখানে স্তব্ধ হয়ে গিয়েছে যে এত রাতে এখানে কে। খুবই ভয় পাচ্ছিল যে লুঙ্গি পরা ধুতি পরা একটা লোক এভাবে পুরো সাদা রঙের, চারিদিকে সাদা 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 বোঝা যাচ্ছে। অনেকে বলতে পারেন যে ভূত জিন কি শুধু সাদা পরেই বের হয়, হতে পারে। এক এক জায়গায় এক এক রকম দেখা যেতে পারে, এক এক অঞ্চলে এক এক অবয়ব ধারণ করতে পারে। যেরকম শুরুতে যে গল্পটা বলছিলাম, ঘটনাটা বলছিলাম, সেটা অনেকগুলো সাদা বিড়ালের বাচ্চারা হাঁটাচলা করছিল এরকম সাদা সাদা। তো সাদা রঙের ধুতি পরা একজন লোক যখন, বয়স্ক লোক যখন ডাকছিল, বোঝা যাচ্ছিল ওনার ভয়েস নাকি খুবই, মানে ধরেন একজন 90 বছরের বৃদ্ধ যখন কথা বলবে, সেই তার সাথে আমার বয়সী মানে 35 থেকে 40 বছরের একজন তরুণ বা যুবকের ভয়েস কিন্তু একরকম হবে না। মানে একজন বয়স্ক লোকের ভয়েস শুনেই বোঝা যাবে এটা বয়স্ক, এবং সে জরাজীর্ণ রোগাক্রান্ত এরকম ভয়েসে ডাকছিল। তখন বাদল ভাই, হাবিব এবং রমজান চুপ করে তার দিকে তাকালো, এবং তাকানোর সময় চিন্তা করছিল আসলে সেই ভদ্র বয়স্ক লোক ডাকছে, সেখানে আসলে যাওয়াটা ঠিক হবে কিনা। তো তারা যখন দাঁড়িয়ে এটাই চিন্তা করছিল, তখন আবার সেই বয়স্ক লোকটি বলল যে তোমরা যদি এদিকে না আসো বিপদে পড়বা, ওই জায়গা ভালো না, এখনও সময় আছে, তোমরা চলে আসো, অমাবস্যার রাত, ওখানে কেউ যায় না। এটা বয়স্ক লোক তার ভাষায়, ময়মনসিংহের ভাষায় বলছিল, মানে একেবারে স্থানীয় লোকের ভাষা। এতটুকু নিশ্চিত হয় যেহেতু রমজান ওই এলাকার মানুষ, মানে ওই এলাকা কেন্দ্রিক তার বাড়ি, তো রমজান নিশ্চিত হলো যে আপনার বাড়ি যদি রংপুরে হয়, রংপুরের মানুষের ভাষা শুনলে কিন্তু আপনার একটা স্বস্তি কাজ করবে যে না, সে আমার এলাকার লোক। তো রমজান যখন শিওর হলো যে বয়স্ক লোকটি ডাকছে ময়মনসিংহের ভাষায়, তার মানে সেই এলাকার, তখন রমজান, হাবিব এবং বাদল ভাই ধীরে ধীরে তার দিকে পুকুরের ধার ঘেঁষে তার দিকে যাওয়া শুরু করলো। যখন তার কাছাকাছি গেল, ঠিক সেই মুহূর্তে সেই লোকটা উধাও হয়ে গেল, আর কেউ নয়। একবার চিন্তা করে দেখেন। তো যখন সেই মানে যখন সেই বয়স্ক লোকের কাছে গেল, যিনি ডাকছিলেন যে ওখানে দেখুন আমার কাছে আসো, ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, এরকম বোঝাচ্ছিল। যখন বাদল ভাই, তারপরে হাবিব, রমজান তার কাছে গেল, গিয়ে দেখে সে উধাও, আর কেউ নাই। তখন বাদল ভাইরা আর দেরি করেনি, পুকুরের ধার দিয়ে একেবারে দৌড়ে ওপারে যে যারা বসেছিল তাদেরকে নিয়ে দৌড়ে যেতে থাকে, এবং দৌড়ে যেতে যেতে একটা মসজিদ পায়, সেই মসজিদের বারান্দায় তারা আশ্রয় নেয়, এবং ফজরের নামাজ পর্যন্ত, আজান দেবার পর্যন্ত তারা সেই মসজিদেই ছিল। এবং একজন মুয়াজ্জিন যখন আসে ভোরে আজান দিতে আসে, তখন বলেছে যে আপনারা কারা এত রাতে, এই ভোরবেলা এখানে কি? তখন বলেছে যে রমজান বলেছে আমাদের অমুক জায়গা, আমার বাড়ি, আমার বাবার নাম অমুক। তো মুয়াজ্জিন চিনতে পেরেছে যে বাবা তোমরা আবার এত রাতে এখানে কি করো? আমরা আসলে ঢাকা থেকে আমার বন্ধুরা এসছে, আমরা ঘুরতে এসেছিলাম, এসে আমরা আসলে কিছু ভয়ঙ্কর বিষয় ফেস করি, এবং আমরা ভয়ে এসে মসজিদে আশ্রয় নিই। তো তারপরে সবাই, মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, অজু করে নামাজ পড়েছে, এবং ভোরবেলা আসলে বাড়ি গিয়েছে। বাড়ি গিয়ে সকালবেলা অন্য ফিমেল যারা ফ্রেন্ডস ছিল তাদেরকে ঘটনা শেয়ার করেছে, এবং বলেছে আসলে তারা যে যায়নি এটা আসলে খুব ভালো করেছে। তো এরকম ভয়ঙ্কর ঘটনা কিন্তু অমাবস্যা রাতে অনেক ঘটে থাকে। অমাবস্যা রাত সম্পর্কে আপনারা জানেন হয়তো, অমাবস্যা রাতে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেটা গ্রামে গঞ্জে গেলে আপনারা বুঝতে পারবেন। কবরস্থানের কিছু ঘটনা ঘটে থাকে। সেটা হচ্ছে অমাবস্যার রাতে যদি কেউ মারা যায়, সেই লাশ যখন দাফন করা হয়, কিছু গ্রামের কবিরাজ আছে যারা অমাবস্যার রাতে কবর খুঁড়ে সেই লাশ বের করে নিয়ে আসার চেষ্টা করে, কাফনের কাপড় চুরি করার চেষ্টা করে, সেই লাশের কোনো আঙুল বা চোখ তুলে নিয়ে আসার চেষ্টা করে, এনে কবিরাজি করার চেষ্টা করে। তো এরকম ঘটনাও কিন্তু অমাবস্যার রাতে ঘটে।
আশা করি অনেকে জানেন বিষয়টা, অনেকে জানেন বা স্টাডি করলে পাবেন আর কি। ঢাকা FM 94